আন্দোলনের নামে যারাই মানুষ পুড়িয়ে মারবে এবং গাড়ি ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। পোশাক কারখানাগুলোতে শ্রমিক বিক্ষোভ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, শ্রমিকদের উস্কানিদাতাদের খুঁজে বের করতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভার শুরুর বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, যখনই দেশের মানুষ স্বস্তি ও শান্তিতে বসবাস করছে তখনই বিএনপি আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে। এই অশান্তি থেকে দেশকে বাঁচাতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের গত 15 বছরের উন্নয়ন অনেকেরই পছন্দ হচ্ছে না। আবার সেই আগুনে পোড়ার খেলা শুরু হয়েছে। কাজে যে দল এই বিএনপি বা জামাত জোট, এরা তো আসলে কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা মানুষ পুড়িয়ে সেটাই নিয়ে আন্দোলন করে, মানুষকে অত্যাচার করে, মানুষ পুড়িয়ে তারা উল্লাস করে। এইরকম অমানবিকতা, এটা এটা কি করা যেত? আমার মানে এদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু না। পুলিশ বেহুশ হয়ে গেছে, তারপরেও তাকে কোপাচ্ছে। এই ধরনের জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে, চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ, জাজ কোয়ার্টারে আক্রমণ, এইভাবে যে অত্যাচার করবে তাদেরকে আমরা গ্রেপ্তার করব না তো কি করব? সম্প্রতি পোশাক কারখানাগুলোতে শ্রমিক বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ শ্রমিকদের উস্কানি দিয়ে মাঠে নামাচ্ছে আর ভাঙচুর করছে। উস্কানিদাতাদের খুঁজে বের করতে হবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, কারখানা ধ্বংস হলে কর্মচারীরাই চাকরি হারাবে আর এতে ক্ষতি তাদেরই। যে কারখানা তাদের রুজির ব্যবস্থা করে, তাদের খাদ্য দেয়, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে, সেই কারখানায় হামলা বা সেটা পোড়ানো বা সেইভাবে ধ্বংস করা, 19টা কারখানা আক্রমণ করে তারা ধ্বংস করেছে। এবং আমি গার্মেন্টস শ্রমিকদের বলবো যে এই যেটা বাড়ানো হয়েছে এটা নিয়েই তাদের কাজ করতে হবে, তারা কাজ করুক। যখনই সময় আসে তাদের সব রকম সুবিধা আমরা করে দিই, কিন্তু তারা যদি সেটা না করে, এখন কারোর প্ররোচনায় রাস্তায় নেমে করে, তখন এরাই তো যারা এই তাদেরকে উস্কানি দিচ্ছে, এরাই কিন্তু তাদের লাশ ফেলবে, এরাই তাদের উপরে এমন অবস্থা সৃষ্টি করবে, তারা তো চাকরি হারাবে, কাজ হারাবে, গ্রামে যে পড়ে থাকতে হবে। আর তারা কি চায়? যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান সরকার প্রধান। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার পর তিনি আরও জানান, এবারের মনোনয়ন ফর্মের দাম হবে 50,000 টাকা। অনলাইনেও ফর্ম সংগ্রহ করা যাবে। বিএনপির চলমান আন্দোলন ঘিরে সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের সারা দেশে সতর্ক পাহারা আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে অশোভন মন্তব্য করায় বাঁশখালীর 2 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনী তফসিল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করবে। এবার আমাদের মনোনয়ন ফর্ম যারা সংগ্রহ করবেন 50,000 টাকা তাদেরকে দিতে হবে। দলীয় মনোনয়ন কেউ চাইলে অনলাইনেও সংগ্রহ এবং জমা করতে পারবে। নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক বিধি মেনে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্যদিকে শিগগিরই আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, রাষ্ট্রপতি তফসিল ঘোষণায় সম্মতি দিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা জানান। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রীতি অনুসারে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সম্ভাব্য কয়েকটি তারিখ ও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরতে রাষ্ট্রপতির কাছে যান সকাল 11টা 55 মিনিটে।
রাষ্ট্রপতিকে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করতে কমিশন তাদের প্রস্তুতির বিষয়ে অবহিত করে সব ধরনের সহযোগিতা চান সিইসি। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন, উনি শুনেছেন, সন্তুষ্ট হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি আশা ব্যক্ত করেছেন যে আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুন্দর, সুষ্ঠু হবে, সুশৃঙ্খলভাবে হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অবাধ নির্বাচনের স্বার্থে যে কোনো রকমের সাহায্য সহযোগিতা দিতে তিনি সদা প্রস্তুত থাকবেন। রাষ্ট্রপতি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কমিশনকে। সিইসি বলেন, তফসিল ঘোষণা নিয়ে 2-1 দিনের মধ্যে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। সম্ভাব্য সময়সূচি ওনাকে আমরা জানিয়েছি যে নির্বাচন অত্যাসন্ন এবং শেষ যে সময়টা উনিও জানেন। আমরা এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আমরা আজকে ওনার সাথে সাক্ষাৎ করে গেলাম, মত বিনিময় করে গেছি। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তফসিল দ্রুত আমরা তফসিল ঘোষণা করব, কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আপনারা জানেন আমরা বলেছি প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে, যেটা আমরা এখনও ওই অবস্থায় আছি। তবে আমরা এটাকে বসে চূড়ান্ত যখনই করব আপনাদেরকে অবহিত করব, কমিশন সবাই সেটা নির্ধারিত হবে। সংবিধান অনুসারে 1 নভেম্বর থেকে 29 জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে কমিশনকে। কমিশন ইতিমধ্যে জানিয়েছে নভেম্বরে তফসিলের পর জানুয়ারির প্রথম 10 দিনের যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। সরকার পতনের এক দফা দাবি আদায়ে ফের 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনরত দলগুলো। রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। এদিকে তৃতীয় দফা অবরোধের শেষ দিনে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেছে অবরোধকারীরা। বৃহস্পতিবার নগরীতে গণপরিবহন কিছুটা চললেও ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি বললেই চলে। ইমরুল হাসানের রিপোর্ট। নির্বাচনের ডামাডোলের মধ্যেই অবরোধের কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি। অলিগলিতে পুলিশের চোখ এড়িয়ে বেরিয়েছে মিছিল। সরকার পতনের দাবিতে ছোট ছোট দলে মিছিল বের করে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনগুলো। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খোলেনি 13 দিনেও। নেই নেতাকর্মীরা, তবে রয়েছে পুলিশি পাহারা। অবরোধের সমর্থনে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ ও সমমনা জোট। নগরীর বিভিন্ন স্থান থেকে অভিন্ন দাবিতে এসব মিছিল বের হয়। শুক্র শনি বিরতি দিয়ে রোববার থেকে ফের অবরোধের ডাক দেওয়া হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে আগামী 12 নভেম্বর রবিবার সকাল 6টা থেকে 14 নভেম্বর মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। গত কয়েকদিনের অবরোধের চেয়ে বৃহস্পতিবার ঢাকায় গণপরিবহনের সংখ্যা বেড়েছে কিছুটা, তবে স্বাভাবিকতা ফিরেনি জনজীবনে। বাস স্ট্যান্ডগুলোতে ছিল না চাপ, ঢাকা থেকে দূরপাল্লার গাড়ি ছাড়েনি বললেই চলে। বিএনপির দাবি তাদের আন্দোলন সফলতার দিকে এগুচ্ছে, তবে তা বানচাল করতে গণগ্রেফতারের পাশাপাশি নতুন করে নেতাকর্মীদের গুম করা হচ্ছে বলে অভিযোগ দলটির। কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার ভাই সেলিম, এছাড়াও চকরিয়া উপজেলার যুব দলের সেক্রেটারি জকরিয়াকে এদেরকে গুম করা হয়েছে। জনগণের দাবি নিয়ে গণতন্ত্রকামী মানুষ আন্দোলনে যখন রাজপথে নেমে এসছে, সেই পুরনো কায়দায় জনগণের মধ্যে এবং গণতন্ত্রকামী মানুষের মধ্যে ভয় পাইয়ে দেওয়ার জন্য এই গুম খুনের বিষয়টি আবার সামনে নিয়ে আসা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিএনপির তরফ থেকে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন মামলায় বিএনপির 4 নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার পৃথক আদালত এসব আদেশ দেন। পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম।
বাস পোড়ানোর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় রিমান্ড শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদি। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবারও গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। কয়েকটি কারখানা ভাঙচুর এবং শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। জোরদার করা হয়েছে পুলিশ, র্যাব ও বিজিবির টহল। আটক করা হয়েছে ২৭ শ্রমিককে। শ্রমিক বিক্ষোভের মুখে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ফের উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুরের কোনাবাড়ি এলাকা। উত্তেজিত শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় কয়েকটি কারখানা ভাঙচুর করা হয়। শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের। রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। এর আগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও রৌশন সড়কে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন কয়েকজন শ্রমিক। অন্যদিকে আশুলিয়ার জামগড়া এলাকাতেও কয়েকটি কারখানার শ্রমিকরা ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে সড়কে নেমে আসেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। সমুদ্র পথে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে কক্সবাজারের মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর। ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বন্দরে জাহাজ প্রবেশের চ্যানেল সহ নতুন টার্মিনাল। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে মহেশখালীর মাতারবাড়ি, যেখানে ১০৩১ একর জমিতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গভীর সমুদ্র বন্দর এলাকা পরিদর্শন করেন। এই সময় সাংবাদিকদের সাথে আলাপকালে উদ্যোগটি বাংলাদেশের জন্য গর্বের হবে বলে জানান মন্ত্রী। এই মাতারবাড়ি এটা একটা সিম্বল হয়ে যাবে, কারণ এই মাতারবাড়ির সুবিধাগুলো আশেপাশের যে আমাদের যে বন্ধু প্রতিম দেশগুলো আছে সকলে কিন্তু এটা সুবিধা নিতে পারবে। কাজেই বাংলাদেশের অর্থনীতিতে আমাদের স্টাডি করে যেটা দেখা গেছে 2 থেকে 3 বিলিয়ন এখানে যুক্ত হবে। বাংলাদেশ ও জাইকার অর্থায়নে নির্মাণাধীন এই বন্দর সম্পূর্ণ চালু হলে 18 মিটার গভীরতার মাদার ভেসেল ভিড়তে পারবে। ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে আর্থিক খরচ কমার পাশাপাশি সময়ের সাশ্রয় হবে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং আপনারা লক্ষ্য করছেন যে প্রস্তুতি চলছে। আমরা ইনশাল্লাহ কালকের মধ্যে ফুল প্রিপারেশন থাকবে আমাদের। এখানে আমাদের বন্দরে বেশ কিছু জাহাজও এখানে আমরা এনেছি। সেই সাথে আপনার চারিদিকে আপনারা লক্ষ্য করছেন যেটা একটা শ্বাস রব চলছে এখানে। 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন এবং নতুন একটি টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক কৃষক। এলাকাবাসী জানান বৃহস্পতিবার দুপুরে কয়েকজন কৃষক সীমান্তের 5 নম্বর পিলার এলাকায় ভুট্টা খেতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সামিরুল হক নামে এক কৃষক। অন্যরা পালিয়ে প্রাণ রক্ষা করেন। নিহতের বাড়ি গোদাগাড়ী উপজেলার বাড়িনগর গ্রামে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক এবং আতঙ্ক বিরাজ করছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপণ্যের দাম বাড়ার কারণ ভারতের পেঁয়াজ রপ্তানি নীতি এবং আলুর সঠিক পরিসংখ্যান না থাকা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মালিবাগের পিডব্লিউডি কলোনিতে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস বলেন, কুচক্রী মহল সিন্ডিকেট করে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছে। 1 কোটি পরিবারকে টিসিবির কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপণ্যের খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্য সরকারের। বাণিজ্যমন্ত্রী বলেন, সময়ে সময়ে কিছু ব্যবসায়ী সুযোগ বুঝে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানান মেয়র তাপস।
অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।